ইংরেজিতে একটি বাগধারা আছে, ইডিয়াম, অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, অর্থাৎ গুঁড়ো করার দরকার পড়লে কুড়ুল দিয়েও কুঠার দিয়েও গুঁড়ো করা যেতে পারে। এক কথায় এর অর্থ কি? যেন তেন প্রকারেণ কাজ উদ্ধার করা। একটা গন্তব্য, একটা লক্ষ্য ঠিক করা হয়ে গেছে যে গুঁড়ো করবই, তো গুঁড়ো করার জন্য হামানদিস্তাই লাগবে এমন নয়, শিলনোড়াই লাগবে এমন কিছু নয়। দরকার হলে কুড়ুল দিয়েও গুঁড়ো করা যেতে পারে, যদি মানসিক শক্তি এবং লক্ষ্য সম্পর্কে সঠিক ধারণা থাকে। ব্যাপারটা এইরকম। তো অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড শব্দ মানে ইডিয়ামটির অর্থটা এরকমই। ভালোই ভালো পন্থায় হোক অথবা অসৎ পন্থায় হোক, সৎ অসৎ যে কোনো পন্থাতেই কার্যসিদ্ধি করা। কেন বললাম? ওই যে প্রাইমারিতেও, প্রাথমিকেও যোগ্য অযোগ্যের প্রশ্ন উঠে গেল, যেটা আমি বহু আগেই বলেছিলাম যে এমনটা হতে পারে, হওয়ার বিষয় আছে, অর্থাৎ এসএসসির সঙ্গে প্যারালাল হয়ে গেল। পাশাপাশি আরো একটি ডেভেলপমেন্ট এই ভিডিওতে আলোচনা করব, কি ওই যে ওবিসি মামলা, যার কারণে আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশ করা কিশোর কিশোরী বলুন, যুবক যুবতী বলুন, তারা ভর্তি হতে পারছেন না কলেজে, সরকারি কলেজে। সেটা নিয়ে ডামাডোল চলছে এবং জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টও এখনো বেশ বাও জলে। ওই ওবিসি মামলা সুপ্রিম কোর্টে তার শুনানি কবে হতে পারে? সম্ভাব্য তারিখ 9 সেপ্টেম্বর, অর্থাৎ আরো প্রায় 1 মাস পিছিয়ে গেল। তাহলে এই যে পড়ুয়া লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তারা এখন কি করবেন? এসব প্রশ্ন করবেন না। রিসেট চলছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম হচ্ছে, অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড কর্মসূচি লাগু হচ্ছে। তাই ভদ্রলোকের মতো চুপচাপ দেখতে থাকুন। আদালত বলছে, সভ্য শিক্ষিত মানুষ আদালতকেই তো মেনে চলে, তাই নয় কি? আর এই রাজ্যে সভ্য শিক্ষিত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বলেই, মানে অপেক্ষাকৃত বেশি বলেই এখানে এই আদালতের এই জুজুকে বেশি করে দেখানো যায়। ওরা জানে যে কোন রাজ্যে কতটা রিসেট, কতটা ধাপে করা যাবে, ওরা সেভাবেই এগোয়। যেসব অঞ্চলে মারধর খাওয়ার সম্ভাবনা আছে, বিচারপতি বিচারালয় নিয়ে টানাটানি হওয়ার সম্ভাবনা আছে, অশিক্ষিত লোকজন বেশি যে ক্ষেত্রগুলোতে, তথাকথিত অশিক্ষিত লোক, অসভ্য লোক কথায় কথায় মারধর করে, এইরকম লোকজন যেসব এলাকাতে বেশি এবং যে ক্ষেত্রগুলোতে বেশি, সেসব জায়গায় ওরা ওই যে বলে না যে ভেবে চিনতে এগোয়, ওরা ভেবে চিনতে এগোবে। কিন্তু নরম মাটিতে মুরগিও আঁচড় কাটে, আমরা জানি। আর এই ক্ষেত্রগুলো, এই যে শিক্ষিত লোকের যে ক্ষেত্রগুলো, যেমন ধরুন এই যে চাকরি বাকরি, স্কুলের চাকরি বা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের পরে ভর্তি, এগুলো সবই শিক্ষিত ভদ্রলোক, মধ্যবিত্ত, সুশীল সমাজ, ভীতু, একটু ভীতু, একটু কি দরকার ঝামেলায় গিয়ে, এই রকম মানসিকতার যে মানুষ রয়েছেন, তাদের ব্যাপার। সুতরাং এইসব জায়গায় তো সবার আগেই এই সেটিংগুলো হবে, রিসেট প্রক্রিয়া হবে, যেটা আমি বহু আগেই বলেছি। তো স্ট্যাচু বইটিতে এই ব্যাপারগুলো, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, ধাপে ধাপে কিভাবে বিভিন্ন রকমের যে কর্মসূচি সেটা লাগু হবে। যারা সংগ্রহ করেছেন, করছেন, প্রশ্ন করছেন, তাদের স্বাগত জানাই। তো এবারে
চলে আসি মূল খবরে। আমরা দেখতে পাচ্ছি যে এই একদম সাম্প্রতিক কালকেরই ঘটনা, কাল নয় পরশু এরকম ঘটনা, যাই হোক একদম সাম্প্রতিক ঘটনা, যেখানে এই প্রাইমারি মামলা আপনারা চলছেন, আপনারা জানেন যে বহুদিন ধরেই চলছে, সওয়াল জবাব চলছে, গেল গেল রব উঠছে, কখনো এরকম বলা হচ্ছে সামনের দিনই চূড়ান্ত রায়, মানে একেবারে মানে সবার চাকরি চলে যাবে, এরকম একটা হাওয়া তোলা হচ্ছে, একটা ভয়, একটা প্যানিক, মানে সংবাদ মাধ্যম তো এটা নিয়ে পড়ে আছে, বেশ ভালো টিআরপি, অনেক টিউবার এটা নিয়ে ভিডিও করছেন, মানুষকে আলোকিত করছেন, দুর্নীতির কাটাছেঁড়া হচ্ছে। তো যাই হোক, তো এই পরিস্থিতি চলছে আপনারা জানেন। তো সেক্ষেত্রে দেখা গেল যে উকিল একজন উকিল তিনি হঠাৎ করে দাবি করে বসলেন, সুন্দর দাবি করেছেন, যেখান থেকে এইসব জল্পনার সূত্রপাত হলো। কি দাবি করেছেন? যে আমার মক্কেলার তিনি একাংশের, মানে ৩২,০০০ যে চাকরি চলে গেছে, মানে ওই যে মামলা চলছে, তাদের একাংশের উকিল, ওই যে বললাম একাংশ, সবাই মিলে একসাথে লড়ার ব্যাপারটা তো নেই এখানে, বাস্তবেও নেই, মাঠে ময়দানেও নেই, আর আদালতেও নেই। বিভিন্ন মানে একাংশের উকিল, দ্বিতীয় অংশের উকিল, তৃতীয় অংশের উকিল, চতুর্থ অংশের উকিল, এরকম বহু বহু উকিল রয়েছে আদালতে, তারা এই মামলা লড়ছে। তো সেই একাংশের উকিল তিনি দাবি করলেন আমার মক্কেলরা কিন্তু যোগ্য। ওই যে স্বাভাবিক, উনি তো পয়সা কড়ি পেয়েছেন, মক্কেলরা তো বিনা পয়সায় উকিল রাখে না, উকিল কেন কেস লড়বে? তো সব উকিলই তো বলবেন যে আমার মক্কেলরা যোগ্য। ব্যাস, উনি বলেছেন যে আমার মক্কেলরা কিন্তু যোগ্য এবং তারা কোনো দুর্নীতি করে চাকরি পাননি, তারা একেবারে প্রত্যেকেই ঠিকঠাক পদ্ধতিতে পন্থা মেনে চাকরি পেয়েছেন। তো ঠিক আছে, তিনি বলতেই পারেন তার মক্কেলরা সৎ এবং নীতিপরায়ণ। তার সঙ্গে সঙ্গে বিচারক কি করলেন, সেটাকে ধরে নিলেন, স্বাভাবিক, ওই যে সুতো দিতে হবে, বললাম না সবাই একসঙ্গে খেলাধুলা করছে, জেনে বা না জেনে। টপ লেভেলের যারা রয়েছেন বিকাশ বাবু টাইপের লোকজন, তারা তো সবাই জানেন, সবই সেভাবে এগোচ্ছে। কিন্তু সব উকিলই যে সবকিছু জানেন, ভেতরের খেলাটা এমন নয়। কিন্তু সুতো ধরার ব্যাপারটা যে বেশ, যারা সুতোটা ধরবেন তারা যে জানেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সুতো ধরে ফেললেন বিচারক, মাননীয় বিচারক। তিনি এবার সঙ্গে সঙ্গে বললেন, বেশ, আপনি বলছেন যে আপনার মক্কেলরা সৎ পথে চাকরি পেয়েছে, দুর্নীতি করেনি, যোগ্য। কিন্তু আমি বলুন তো, এই তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র যে বেঞ্চ আপনারা জানেন, সেখানে এই মামলা চলছে, ডিভিশন বেঞ্চ। তো স্বাভাবিকভাবেই তিনি প্রশ্ন করলেন কি, যে যোগ্য অযোগ্য কি করে বের করব বলুন দেখি, সেটা সম্ভব? সম্ভবই নয়। মনে পড়ছে এসএসসির কথা। এসএসসিতেও কিন্তু একই কারণে একই যুক্তি দেখিয়ে যোগ্য অযোগ্য, মানে মুড়ি মুরগিকে আলাদা করা, মানে চাল কাঁকড়কে, ওরকম শব্দই ব্যবহার করা হয়েছে মিডিয়াতে, যে চাল কাঁকড়কে আলাদা করা যাচ্ছে না বলেই কিন্তু পুরো প্যানেলটা 25,753 এরকম সংখ্যা, মানে মিডিয়াতে 26,000ই বলা হয়, তো সেটাকে বাতিল করে দেওয়া হলো। ওই যে আলাদা করা যাচ্ছিল না, তো সেই সুরটা কি চেনা মনে হচ্ছে না? এই প্রাইমারির ক্ষেত্রেও একই রকম ভাবে এই প্রসঙ্গটা যখন উঠে আসছে, বিচারক মহোদয় যখন প্রশ্ন করছেন যে যোগ্য অযোগ্য কি করে আলাদা করি বলুন দেখি, তাই তো মহা সমস্যা, তাই না? বড় সমস্যা। তার মানে ব্যাপারটা ওদিকেই কি গড়াচ্ছে? আমি কিছু বলবো না, আমি যা বলার বহু আগেই বলে দিয়েছি। আপনারা এবার শুধু ভাববেন এবং সেইভাবে প্রস্তুতি রাখবেন। বেশ, তো এই যে এসএসসিতে
26,000-এর মধ্যে ওই 25,753, 52, 53, যাই হোক। তো তাদের মধ্যে যোগ্য অযোগ্য ভেদ করা গেল না, আলাদা করা গেল না বলেই তো প্যানেলটা ক্যান্সেল হলো। তো প্রাইমারির ক্ষেত্রে কি 32,000 হবে না 59,500 হবে? আসছি সেই প্রসঙ্গে। ইন্টারেস্টিং না ব্যাপারটা খুব? হ্যাঁ, সংখ্যা অথচ একটা করে জীবন, একটা করে পরিবার, তাই না? আমরা তো শুধু সংখ্যাটাই দেখছি। মিডিয়া সংখ্যা দেখছে, বিচারক সংখ্যা দেখছে, উকিল সংখ্যা দেখছে, যারা ভুক্তভোগী নন তারা সংখ্যা দেখছেন, কিন্তু আমি কিন্তু প্রাণ দেখছি। মজাটা এখানেই, প্রাণ, পরিবার। আপনারাও হয়তো কেউ কেউ দেখছেন যে 59,500 মানে কিন্তু একটা সংখ্যা নয়, এতগুলো প্রাণ, এতগুলো পরিবার, জীবিকা, জীবন, বেঁচে থাকা, তাই না? কিন্তু ওই যে আসলে সংখ্যা। জোসেফ স্টালিন অসাধারণ পর্যবেক্ষণ রেখেছিলেন এ বিষয়ে। আমি অমৃতস্ব পুত্রাতে আলোচনা করেছি। খুব ইন্টারেস্টিং পর্যবেক্ষণ, একটি বিশেষ পরিপ্রেক্ষিতে সেটা আলোচনা করার সময় এখানে নেই। জোসেফ স্টালিন কি বলেছিলেন? দ্য ডেথ অফ এ সিঙ্গল পার্সন ইজ আ ট্র্যাজেডি, ডেথ অফ আ মিলিয়ন ইজ স্ট্যাটিস্টিক্স। অসাধারণ পর্যবেক্ষণ, একদম উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু একজন ব্যক্তির মৃত্যু একটা ট্র্যাজেডি, যেটা বিস্তারিত আলোচনা হয়। একজন ব্যক্তি মাত্র, আপনি তাকে দেখেছেন বা চেনেন, বা তার জীবন যাপন, তার যন্ত্রণা, ব্যর্থতা আপনার সামনে ফুটে উঠলো, সম্ভব, কারণ একজন মাত্র তো। ডিটেলে আলোচনা সম্ভব, ডিটেলে দেখানো সম্ভব, তাই সেটা ট্র্যাজেডি হতে পারে। কিন্তু ডেথ অফ আ মিলিয়ন, মিলিয়ন মানে 10 লক্ষ, তো 10 লক্ষ মানুষ মারা গেছে, এটা যদি আপনি শোনেন, আলাদা করে কোনো ব্যক্তিকে চিনতে পারবেন, ফিল করতে পারবেন? পারবেন না। কিন্তু একজন ব্যক্তির মৃত্যু হলে অন্তত আপনি খোঁজ খবর নিতে পারবেন, বা তার সম্পর্কে তথ্য মিডিয়াতে পেতে পারেন, তিনি যদি পরিচিত মুখ হন, বা আপনার পাড়ার যদি কেউ হয় কোনো সেই ব্যক্তিটি, আপনি খোঁজ খবর করতে পারেন, তার যাকে চিনতে পারেন, তার জীবনযাপন জানতে পারেন, আর আপনার কষ্ট হতে পারে। কিন্তু যদি মিলিয়ন হয়, তখন কি হবে? ব্যাপারটা সম্ভব? এত এত মানুষকে আলাদা করে করে চেনা, বোঝা, ডিটেলস জানা সম্ভব? সম্ভব নয়। তাই সেটা কি? স্ট্যাটিস্টিক্স, তাই তো? ব্যাপারটা সেই রকম। 59,500 একটা স্ট্যাটিস্টিক্স মাত্র, 26,000 একটা স্ট্যাটিস্টিক্স মাত্র। ব্যাপারটা সেরকমই হয়ে যাচ্ছে, সেটাই লাগু হচ্ছে। তো তাহলে 26,000 বাতিল, যোগ্য অযোগ্য ভাগ করা গেল না। খুব ইন্টারেস্টিং না? আবার দেখুন, ভাগ করা গেল না বলে বাতিল, আবার পরে আবার ভাগ হয়ে গেল। কিভাবে যেন ভাগটা হয়ে গেল, কিভাবে হয়ে গেল আমি জানি না, আপনারা ভালো জানেন। সেই ভাগের অনুসারে, সেই ভাগ অনুসারে আপনারা দেখতে পেলেন, আমরা দেখতে পেলাম যে শিক্ষকদের একটা অংশ তারা 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হলেন, এবং তারা স্কুলে যাওয়া অব্যাহত রাখলেন, এবং তারা মাইনে পেতে থাকলেন যোগ্য, আনটেন্টেড। আবার একটা অংশ অযোগ্য বলে তাদের মাইনে বন্ধ হয়ে গেল, তারা স্কুলে যেতে পারলেন না। আর শিক্ষাকর্মীরা তো পুরোটাই অযোগ্য, তাই তাদের মধ্যে কোনো ভাগ করা হলো না। তেমন একটা গুলিয়ে যাচ্ছে না বলুন তো? এই যে বিচার ব্যবস্থা, আইন, একদিকে জানা যাচ্ছে যেহেতু আলাদা করা যাচ্ছে না, ওএমআর শিটও 22 লক্ষ আপলোড করা হলো না কোনো এক কারণে, পাওয়া নাকি গেছিল গাজিয়াবাদ থেকে, কিন্তু করা হলো না। বেশ, মানুষ মেনে নিল, আমরা সবাই ভদ্রলোক, শিক্ষিত শ্রেণী, শিক্ষক হলে তো আরো বেশি শিক্ষিত, মেনে নিল। তো চাল আর কাকড় আলাদা করা গেল না বলেই তো পুরো প্যানেল বাতিল হলো। কিন্তু আবার পরে আবার কেমন জানি ভাগ হয়েও গেল, শিক্ষক, যোগ্য শিক্ষক, অযোগ্য শিক্ষক, সব হয়ে গেল। কিভাবে হলো? ভাগ তো করা গেল না, তাই তো বাতিল। আবার হলো কি করে? কেমন একটা ধোঁয়াশা হচ্ছে না? মানে এসব ব্যাপারে যদি প্রশ্ন করেন, কনফিউজড হয়ে যান, বা প্রশ্ন করে বসেন যে কিরকম মশাই, যোগ্য অযোগ্য তো ভাগ করা গেল না বলেই তো বাতিল হলো, তাহলে আবার কি করে শিক্ষকদের মধ্যে
যোগ্য অযোগ্য ভাগ হলো, কি করে হলো প্রশ্ন করুন। তখন বলবে আপনি কি উকিল, আপনি কি আইন বোঝেন, আপনি এলএলবি করেছেন, আপনার কি বার কাউন্সিলে লাইসেন্স আছে, ফটর ফটর করছেন কি? মিল পাচ্ছেন তো? একই রকম ভাবে ওই করোনা কালে যখন আমরা এই রোগটাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম যে এটা আদৌ কি, এটা আদৌ ভয়ঙ্কর কিনা, এতে লোক মরছে কিনা, ট্রিটমেন্ট প্রোটোকলেই মানুষকে মেরে ফেলা হচ্ছে, আসলে বিভিন্ন কায়দায় আরটিপিসিআর টেস্টের ঢপবাজি, পজিটিভ, এগুলো বলেছিলাম যখন বলছিলাম, এবং এই ভ্যাকসিন যে কতটা কার্যকরী হবে, বরং হিতে বিপরীত হবে, ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে, এগুলো যখন বলছিলাম তখন আমাদেরও বলা হয়েছিল কিন্তু একই কায়দায়, আপনি কি ডাক্তার, আপনি কি ডাক্তার, আপনি কি এমবিবিএস, আপনি কি এমডি? একই রকম না শুনতে লাগছে না? খেলাটা খেলাটা একই রকম, আসলে খেলাটা একই রকম। তখন বিজ্ঞানকে কাজে লাগিয়ে করা হচ্ছিল, বিজ্ঞানের নামে এখন আইনকে কাজে লাগিয়ে করা হচ্ছে, সংবিধানকে কাজে লাগিয়ে করা হচ্ছে নামে আর কি। আসল আইন, আসল বিজ্ঞান বিষ বাও জলে, জলের তলায় নাভিশ্বাস উঠে গেছে, মরেই গেছে ধরে নেন, ডেড বডিটা সামনে দেখতে পাচ্ছেন না। এই তাহলে এই যে স্পেশালাইজেশন ওরা কেন করেছে, সব কিছুরই একটা স্পেশালাইজেশন, বড় বড় ডিগ্রি, উকিলের জন্য এরকম কোট, ডাক্তারের জন্য এরকম অ্যাপ্রন, নার্সের জন্য এইরকম, এগুলো কেন করেছে? আপনার আমার মঙ্গলের জন্য। তাতে করে অবশ্যই কিছু মানুষের মঙ্গল হয়েছে, ভালো ইনকাম পাতি করেছেন, বাড়ি গাড়ি করেছেন, ঠিক আছে। সমাজের কত অংশ তারা? আসল উদ্দেশ্য হচ্ছে এই যে একটা টার্মিনোলজি দিয়ে একটা একটা ভয়ঙ্কর ভয়াবহ ভাবগম্ভীর একটা ব্র্যান্ডিং তৈরি করা, ডাক্তার, উকিল, এমবিবিএস, এলএলবি, এরকম একটা ভাবগম্ভীর পরিবেশ তৈরি করা, যাতে করে আপনি সেসব নিয়ে প্রশ্ন করতে না পারেন। প্রশ্ন করলেই বলবে আপনি কি এলএলবি, আপনি কি এমবিবিএস, অথচ আপনার যদি পড়াশোনা থাকে, রিসার্চ থাকে, স্তর থাকে, আপনারও সেই অধিকার আছে। পড়াশোনা শুধু ডিগ্রির ওপর নির্ভর করে না, জ্ঞান, উইজডম ডিগ্রির ওপর নির্ভর করে না, সেটা আমরা জানি। কিন্তু ওই যে সাধারণ মানুষের মধ্যে এমন একটা ভাবমূর্তি ওরা তৈরি করে দেয়, বিভিন্ন ব্র্যান্ডিং করে, ডিগ্রির ব্র্যান্ডিং, স্পেশালাইজেশনের ব্র্যান্ডিং করে, যে তার বাইরে কোনো মানুষ কিছু বললেই বলবে আপনি কি ডাক্তার, আপনি কি উকিল। কারণ এটাই হচ্ছে ওদের কায়দা, ওদের স্ট্র্যাটেজি। আর ওরা যেসব উকিলকে এলএলবি বানাবে, যেসব মানুষকে এমবিবিএস এমডি বানাবে, তাদের 99.99% ব্যাপারটা বুঝবেই না, আর বুঝলেও টপ লেভেলের কেউ কেউ বুঝলেও তারা চুপ করে থাকবে, দাসত্ব করবে, সত্যটা বলবে না, যেটা আমরা করোনা কালে দেখেছি। একই রকম ভাবে দেখতে পাচ্ছি এই আদালতকে আইনকে, আদালতকে শিখণ্ডী করে যে ছাঁটাইয়ের লীলা চলছে সরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে তো চলে, আগেও চলেছে, আপনারা জানেন, এখন আরো তীব্র হবে। কিন্তু সরকারি ক্ষেত্রে এই লীলাটা আপনারা এই প্রথম দেখছেন, এই স্কেলে প্রথম দেখছেন তো। তাহলে ওই একই কায়দায় স্পেশালাইজেশনকে শিখণ্ডী করে ওরা করছে। তাই যখনই আপনি প্রশ্ন করবেন, যতই যুক্তিসঙ্গত প্রশ্ন হোক, আপনাকে বলা হবে আপনি কি উকিল। সমস্যা হচ্ছে এখানেই যে ওই যে তথাকথিত শিক্ষার মোড়কে আমরা আচ্ছাদিত হয়ে গেছে, আমরা ভয় পাই, আমরা শালীন, আমরা বড্ড বেশি বিনয়ী। আসল জায়গায় বিনয়ী নয় কিন্তু, আমরাও নরম মাটি পেলে রিক্সাওয়ালার সঙ্গে তর্ক করি, সবজিওয়ালাকেও 2 টাকা কম দিয়ে কেটে পড়ি, তাই তো। আবার মলে গিয়ে, এয়ার কন্ডিশন মলে গিয়ে, ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে সেখানে দরদাম করা যে কতটা অশালীন, অসভ্যতা, সেটাও আপনারা কিন্তু জানেন, বুঝিয়েও দেন আপনাদের ব্যবহারে। তো ওই রকম আর কি, ব্যাপারটা ওটাই চলছে সর্বত্র। তাহলে এই যে প্রাইমারির ক্ষেত্রে যোগ্য অযোগ্যের প্রশ্নটা উঠে গেল, সেটা অশনি সংকেত হিসেবে দেখছেন না আপনারা? আমি তো দেখছি, এখন নয়, বহু আগে থেকেই এটা আমি দেখে আসছি। তবে এটা একটা প্রক্রিয়া,
অশনি সংকেত ভুক্তভোগীদের কাছে, কিন্তু যারা এর বাইরে তারা বেশ আছেন। সবাই বেশ আছেন এমন বলি না, কিন্তু যাদের কপালে এখনো নিউ ওয়ার্ল্ড অর্ডারের খাড়াটা নামেনি, এখনো নামেনি, যাদের ঘাড়ে, তারা ভালোই আছেন মনে করছেন। কিন্তু বেশি দিন ভালো থাকবেন না, মধ্যবিত্ত হলে বেশি দিন ভালো থাকবেন না। ধাপে ধাপে সবার ঘাড়েই খাড়া নামবে। এই যেমন ডাক্তারদের খাড়াটা নেমে গেছে, আমি কোনো ভিডিওতে ডাক্তারদের ওপরে কি আঘাত আসছে সে বিষয়ে একটি ভিডিও করব। তথ্য আছে আমার কাছে, আইনও হয়ে গেছে। হুম ডাক্তাররা ভেবেছেন আমরা তো নিরাপদ এতদিন, দারুণ করেছে, অনেকে কামিয়েছে, দারুণ কামিয়েছে করোনা কালে, সবাই না হলেও অনেকে। তাদের জীবনে এবার খাড়া নামতে চলেছে। কিরকম খাড়া? কেন্দ্রীয় সরকারের রেজিস্ট্রেশনের খাড়া। এখন এই ভিডিওতে সেটা বলা যাবে না, দীর্ঘ হয়ে যাবে। এবারে তাহলে এই যে প্রাইমারিতে যোগ্য অযোগ্যের ব্যাপারটা শুরু হয়ে গেল, সেটা কি শুধু 32,000 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না। এগুলো এত এত মামলা একে অপরের সঙ্গে ট্যাগ করা আছে যে ওই যে কান টানলে মাথা আসে, ব্যাপারটা ওই রকম। আর কে কান কে মাথা সেটা ভুক্তভোগী যারা তারা নিজেরাও এখনো জানেন না ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। এই যেমন ধরুন 2014 টেট যে নিয়োগ প্রক্রিয়া, টেটের মাধ্যমে, সেটাই যদি প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়, প্রশ্ন তো উঠেছে, অনেক বিচারক জানিয়েও দিয়েছেন। ব্যাপারটা কি শুধু 32,000ই সীমাবদ্ধ? মোটেই নয়। যারা ভাবছেন আমি তো 32,000-এর বাইরে আছি, আমি তো প্রশিক্ষিত, আমি তো ট্রেন্ড, সেই সময় ট্রেন্ড ছিলাম, তারা ভাবছেন আমরা নিরাপদ, যদি কেউ ভেবে থাকেন তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস, এটা আমি বহু আগেই বলেছি। একটু একটু করে কিন্তু খেলাটা সেদিকেই যাচ্ছে, যদি না প্রতিবাদ বাড়ে, সংঘবদ্ধ লড়াই বাড়ে। সামনে আবার ইলেকশন আছে, এখনই তেমন কিছু হওয়ার কথা নয়, কিন্তু ওই দিকেই নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া কিন্তু চলছে, প্যানিকবাজি চলছে। আর এই প্যানিক যে সত্যিকারের প্যানিক, কাল্পনিক প্যানিক নয়, সেটাও কিন্তু 26,000-এর ভুক্তভোগীরা বুঝতে পেরেছেন। কিন্তু ওই যে একতা নেই, তাই টার্মিনেশন লেটার ছাড়াও কি অনায়াসে মাইনে বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছে, কারণ পাল্টা মারের পরিস্থিতিই তৈরি হয়নি। আন্দোলন দ্বিধা শতধাবিভক্ত, এই নেতা তো ওই নেতা, সব করা হয়েছে। তো এক্ষেত্রে দেখুন 2024-এর এপ্রিল মাসে বিচারপতি রাজশেখর মান্থা কি বলেছিলেন যে এই ওএমআর শিট, জানেন তো একই রকম কায়দায় যেমন এসএসসির ওএমআর শিট তবু নাকি পাওয়া গেছিল মিরর ইমেজ, সেটা তো 22 লক্ষ আপলোডই হলো না। প্রাইমারির ক্ষেত্রেও একই রকম ভাবে ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে, সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানি না আপনারা ভালো বলতে পারবেন, আমি যতদূর জানি সেই ওএমআর শিট নাকি উদ্ধার করা সম্ভব হয়নি, মানে টেটের 2014 টেট, যার উপর ভিত্তি করেই কালক্রমে পরবর্তীকালে ধাপে ধাপে এত এত নিয়োগ হয়েছে। তো সেক্ষেত্রে রাজশেখর মান্থা বলেছিলেন যে প্রযুক্তির যুগে যদি নষ্ট করেও ফেলা হয় হার্ড কপি, তাতে সমস্যা হওয়ার কথা নয়, সফট কপি তো থাকবেও, ডিলিট করা হয়ে গেলেও প্রযুক্তির মাধ্যমে সেটাকে উদ্ধার করা সম্ভব বলে তিনি মনে করেন। একটি উদাহরণও দেওয়া হয়েছে, কি হেমন্ত কি যেন নাম একজন ক্যান্ডিডেট, তিনি নাকি 2019 সালে এরকম ওএমআর পেয়েছেন, তার মার্কস নাকি পেয়েছেন। তো সুতরাং আছে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেসব কি উদ্ধার হয়েছে? আমার জানা নেই, আপনারা ভালো জানবেন। উদ্ধার হলেও কি সেগুলো প্রকাশ্যে আনা হবে? সম্ভাবনা নেই। যেমন এই যে এসএসসির ক্ষেত্রে 22 লক্ষ ওএমআর শিট কি সামনে আনা হয়েছে, জনসমক্ষে আনা হয়েছে? আমি যতদূর জানি আনা হয়নি। তাহলে ওই খেলাটা একই রকম এসএসসির মতো হয়ে যাচ্ছে না? যাচ্ছে তো। তো সেই ক্ষেত্রে রাজশেখর মান্থা কিন্তু সাফ জানিয়েছিলেন এপ্রিল মাসে 2024, মানে গত বছর,
যে এই ক্ষেত্রে যদি ওএমআর শিট না পাওয়া যায়, যেমনই হোক, সফট কপি হোক, মিরর ইমেজ হোক, যাই হোক, না পাওয়া যায়, তাহলে কিন্তু টেট ব্যাপারটাকেই তিনি বাতিল করে দেবেন, টেটের নিয়োগ প্রক্রিয়াটাকেই বাতিল করে দেবেন। তো সেটা যদি ঘটে, তবে কি এই বাতিল হয়ে গেলে তবে কি সেই তালিকার মধ্যে শুধুমাত্র 32,000 শিক্ষক শিক্ষিকাই পড়ছেন, নাকি আরো বেশি পড়ছেন? সংখ্যাটা আপনারা জানেন। অর্থাৎ এই অ্যাঙ্গেলে দেখতে গেলে কিন্তু প্রশিক্ষিতরাও বিপদে। সে সময় যারা প্রশিক্ষিত ছিলেন, ধাপে ধাপে প্রথমে তো প্রশিক্ষিতদের নেওয়া হয়েছিল, যেভাবে আপনারা জানেন আদালতে সেরকমই বলা ছিল। প্রশিক্ষিতদের নেওয়ার পরে তারপরে অপ্রশিক্ষিতদের নিতে হবে, এবং তারপরে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেনিং কমপ্লিট করেছেন, ঠিক আছে সেটা, কিন্তু প্রথমে প্রশিক্ষিতদের নিতে হবে, এরকমই একটা রায় এসেছিল। তো সেভাবেই নিয়োগ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটা 32,000 যে নয়, সেটা তো শিওর অনেক বেশি সংখ্যা। তো এইভাবে দেখতে গেলে 59,500 জন এর মধ্যে নাকি আছেন, ভাবা যায়? মানে প্রায় 60,000 ট্যাগ হয়ে আছেন। কখন কার পালা, কখন কার হৃদকম্পন শুরু হবে, সেটা মহাকালের গর্ভে। কেউ কিন্তু নিরাপদ নন, আমি বারবার বলেছি। ডিভাইড অ্যান্ড রুল করে ওরা ধাপে ধাপে এই খেলাটা খেলছে। প্রথমে 32,000কে নিয়ে পড়েছে, অর্থাৎ 60,000-এর প্রায় অর্ধেক। তারপরে আস্তে 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 ওরা বিভিন্ন রকম ভাবে খেলাটা খেলবে। তাই এসএসসির প্যাটার্নের দিকে কিন্তু যে কায়দায় এসএসসিকে বাতিল করা হলো 2016-র যে প্যানেল, 26,000 প্রায়, ওই দিকেই প্রাইমারি কিন্তু এগোচ্ছে গুটি গুটি পায়ে। সতর্ক থাকুন। এবারে আসছি পরের বিষয়। কিরকম বিষয়? ওই যে ওবিসি কেস। আপনারা জানেন ইতিমধ্যেই যে আদার ব্যাকওয়ার্ড কাস্ট 2010-এর পর থেকে একটা গন্ডগোল শুরু হলো। 2009 পর্যন্ত 66টি সম্প্রদায় ওবিসির মধ্যে ছিল। তাদের জন্য 7% রিজার্ভেশনের ব্যাপারটা ছিল। তারপরে আমরা দেখতে পেলাম 2010 সালে বামফ্রন্ট সরকারের সময় 32টি এরকম সম্প্রদায় যোগ করা হলো। তারপরে না, 42টি সম্ভবত, 42টি। তারপরে তৃণমূল সরকার আবার 35টি এরকম যোগ করলো। একটু আমার সংখ্যা এদিক ওদিক হতে পারে, মার্জনা করে নেবেন, মূল বিষয়টাকে বুঝুন। তো যোগ করা হলো এই তালিকাতে, এবং তারপরে ওই যে সমীক্ষা টমীক্ষা করে ওবিসি এ, ওবিসি বি, এরকম গ্রুপ ট্রুপ হলো। বামফ্রন্ট সরকারই করে গিয়েছিল, আপনারা জানেন। তো যাই হোক, তারপরে সেখানে তালিকাতে আরো ঢুকলো। তো এটা নিয়েই মামলা হয়েছিল, আপনারা জানেন। যে তো সেক্ষেত্রে বিচারালয় জানিয়েছিল যে সমীক্ষা না করে, সময় না নিয়ে তাড়াহুড়ো করে করা হয়েছে, তাই এটা নতুন যেটা হয়েছে 2010-এর পরে যে ওবিসি সার্টিফিকেট, সেগুলো গণ্য করা হবে না, এরকম বলা হয়েছিল। এটা নিয়ে চাপানোপোত চলছে। আর এই কারণেই দেখবেন যে নিয়োগ আটকে আছে। ওবিসি তালিকা যদি না হয়, কোনটা মেনে চলা হবে, 2009 না 2010 থেকে যেটা হলো সেটা? তো এটা নিয়ে চাপানুতর চলছে বলে নিয়োগ করা যাচ্ছে না, প্যানেল তৈরি করা যাচ্ছে না, শুধু রেজাল্ট বেরোচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে রেজাল্টও বেরোচ্ছে না। আর কি হচ্ছে? ওই যে ভর্তি, মে মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, এখন কি হচ্ছে? চলে এলো অগাস্টের মাঝামাঝি প্রায়। তো কোথায় ভর্তি হলো? হচ্ছে না, কারণ ওই যে ওবিসি কেস চলছে। আচ্ছা, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, রেজাল্ট বেরোলো না। রেজাল্ট বেরোবে কি করে? ওবিসি কেস চলছে তো। অর্থাৎ আমি এটা আগের ভিডিওগুলোতে বহুবার বলেছি, ওবিসির খেলাটা আসলে এই কারণেই করা হয়েছে, যাতে করে সরকারি ক্ষেত্রকে, এগুলো দেখুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সরকারি কলেজে ভর্তি করতে ওবিসির সমস্যা,
সরকারি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে ওবিসির সমস্যা, বেসরকারি কলেজে ভর্তি হতে কোনো ওবিসির সমস্যা আছে না, সেখানে সংরক্ষণ নেই। নেই অর্থাৎ বেসরকারি কলেজে, মেডিকেল কলেজই হোক, অন্যান্য কলেজে বিজ্ঞান পড়াই হোক, আর্টস পড়া, সায়েন্স কমার্স যাই পড়ুন না কেন, বেসরকারি কলেজে অনায়াসে পারবেন, টাকা থাকলেই পারবেন, কিন্তু সরকারি কলেজে পারবেন না, কারণ ওখানে ওবিসি আছে, ব্যাপারটা আছে। পুরোটা সরকারি ক্ষেত্রকে ধ্বংস করার জন্য এই মামলাগুলো করা হয়েছে। এবং যাতে করে মামলা করা যায়, মানে সুতোটা ঝোলা যায়, সুতোটা ঝুলিয়ে দিয়ে গেল ওই যে বামফ্রন্ট সরকার। আমি আগের ভিডিওতেই বলেছি যে ওই যে এ বি করে নতুন সম্প্রদায় যুক্ত করে দিদিমণিও এসেও আবার যোগ করলেন, ঘোটালা তৈরি করলেন যাতে করে এটা করা যায়। এটা ইচ্ছাকৃত। তাহলে কি হবে এখন? মাননীয়া আবার সুপ্রিম কোর্টে গেছেন, জানেন নিশ্চয়ই। মাঝে সুপ্রিম কোর্ট আবার স্টে দিয়ে বলেছে যে না, নতুন যেটা 2010 আপাতত সেটা মেনেই হোক, অসুবিধে নেই, হোক, রেজাল্টটা বেরোক, জয়েন্টের রেজাল্টটা বেরোক, কলেজে ভর্তি টর্তি হোক। কিন্তু আবার কৌশিক চন্দ্র মহাশয় হাইকোর্টের তিনি আবার বলেছেন যে না, 2009 অনুসারেই করতে হবে। তাই তিনি 15 দিনের মধ্যে ওই 2009-এর যে ওবিসি তালিকা সেই অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশ করার জন্য আদেশ দিয়েছেন রাজ্য সরকার। রাজ্য সরকার তো সেটা মানবে না, স্বাভাবিক। রাজ্য সরকারও তো যোগ করেছে অনেকগুলো ওবিসি সম্প্রদায়, সে তো কেস করছে, কেস লড়ছে। সে কোথায় গেল? সুপ্রিম কোর্টে আবার গেল। ভাবুন, সুপ্রিম কোর্ট স্টে দিল, তারপরে আবার হাইকোর্টের বিচারপতি বললেন যে না। মানে কিরকম একটা অদ্ভুত না খেলা হচ্ছে না? সুপ্রিম কোর্ট বলার পরে আবার হাইকোর্ট বলছে, কি ইন্টারেস্টিং লাগছে না? এখন প্রশ্ন করুন কি করে হলো এসব? সুপ্রিম কোর্ট স্টে দেওয়ার পরে আবার হাইকোর্টের বিচারপতি সেটাকে অগ্রাহ্য করে বলছেন না, 2009-এর তালিকা অনুযায়ী করতে হবে। কেমন একটা প্রশ্ন যাচ্ছে না? দ্বিধা দ্বন্দ্ব তৈরি হচ্ছে না? এবার প্রশ্ন করুন, বলে আপনি কি উকিল? ঠিক, বেশ, আমি তো উকিল নই, আপনিও উকিল নন, তাহলে দেখে যান। আচ্ছা, মার্জনা করবেন। তাহলে কি হলো? মাননীয় আবার কোর্টে সুপ্রিম কোর্টে গেলেন, উনি দৌড়দৌড়ি করছেন কোর্টে, আপনারা জানেন, দারুণ খেলা চলছে। গেলেন সুপ্রিম কোর্টে, আবার হিয়ারিং হওয়ার কথা, তো তাড়াতাড়ি হলে ভালো হতো, মিটে যেত। মিটছে না তো বটে, ওরা তো মেটাবে না। তো সুপ্রিম কোর্টের হিয়ারিং কবে হবে এই ওবিসি মামলা? এই যে হাইকোর্ট আবার ঝুলিয়ে দিয়েছে যে নতুন তালিকা, নতুন চলবে না, 2009 অনুসারেই করতে হবে। কবে হবে? সম্ভাব্য তারিখ 9 সেপ্টেম্বর। ভাবুন তাহলে, এতদিন এই ক্যান্ডিডেট গুলো কি করবে? বসে থাকবে। কেউ কেউ আত্মহত্যা করবে, কেউ ব্লগ বানাবে, কেউ পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে হয়তো বিয়ে করবে, কেউ কেউ আবার ফ্রেশ ট্রেডে ঢুকে পড়বে। কি করবে আর? জীবিকা নেই তো, অনিশ্চিত জীবন। আবার কেউ কেউ যাদের ঘটি বাটি বিক্রি করেও পয়সা করি কিছু হতে পারে, তারা প্রাইভেট কলেজে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে, বেসরকারি কলেজে তারা ভর্তি হবে। সরকার এটাই চাইছে, কারণ এই ডামাডোল যত দীর্ঘায়িত হবে তত পড়ুয়ারা জয়েন্ট এন্ট্রান্সের ক্যান্ডিডেট হতে পারে, বা এইচএস যারা পাশ করেছে তেমন পড়ুয়া হতে পারে, তারা ফেড আপ হয়ে যাবে। কেউ পড়াশোনাটাই ছেড়ে দেবে, গিয়ে কাজকর্মে ঢুকে পড়বে। সরকার তো চায় যাদের কাছে পকেটে পয়সা আছে তারাই পড়াশোনা করুক, উচ্চশিক্ষা নিক, বেসরকারি কলেজে পড়ুক, এমবিবিএস পড়ুক, সায়েন্স পড়ুক, এমএসসি পড়ুন, বিএসসি পড়ুক, যাই হোক না কেন বেসরকারি কলেজে পড়ুক, আর বাকিরা ফুটে যাক, সরকারি ব্যবস্থা ফুটে যাক। তাই এই কারণেই এটা প্ল্যানফুলি যে করা হচ্ছে, আমি বহু আগেই বলেছি। কাজও হচ্ছে, কিন্তু ভালো রকম কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন চারদিকে, চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, প্রক্রিয়াটা এটাই, বোঝার চেষ্টা করুন
এবং বাঁচার জন্য বিকল্প জীবিকার কথা ভাবুন, এখন থেকেই বলছে। এখন কি কোন জীবিকা কোন দিকে যাবেন, বিশেষ করে আমি বারবার বলছি যাদের ওই যে ঘটি বাটি বিক্রি করেও যাদের তথাকথিত বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে ডিগ্রি হাসিল করেও সেই ডিগ্রি যদি আবার টপ লেভেলের কলেজ থেকে না হয়, তাহলেও কিন্তু বিষ বাও চলে জীবিকা। এআই এর যুগে টিসিএস এর মতো কোম্পানিতে কত হাজার ছাঁটাই হচ্ছে এবং আগামীতে আরও কত হবে, টিপ অফ দ্য আইসবার্গ। কারণ নতুন যুগ শুরু হয়েছে। টিসিএস তার একটা মডেল মাত্র, পায়োনিয়ার যেহেতু আমাদের দেশে, তাকে দেখেই বুঝুন। ডিগ্রিগত শিক্ষা, পুরনো স্কিল, পুরনো যোগ্যতা, সেটা আইটি হোক আর ভাইটি হোক, সেগুলো কিন্তু এখন শেষ, আর কোনো মূল্য নেই তার। একমাত্র খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে যুক্ত এবং অবশ্যই স্বাস্থ্য, যেগুলো আবহমান কাল ধরেই জরুরি, তার সঙ্গে যুক্ত জীবিকাগুলো কিন্তু টিকে থাকবে। আমি সংযুক্তির কথা বলছি, স্মল স্কেলের কথা বলছি। তাদের এই মুহূর্তে কোনো বিপদ এই মুহূর্তে নেই। এখন মধ্যবিত্তকে নিয়ে ওরা পড়েছে, যারা ডিগ্রির পেছনে দৌড়চ্ছে, অথচ পকেটে পয়সা নেই, তাদেরকে ওরা ইউজলেস ইটার্সের মধ্যে ধরে নিয়েছে এবং তাদেরকে তাদের জায়গাটা ওরা বুঝিয়ে দিতে চাইছে। তাই সতর্ক থাকুন, তবে ভয় পাবেন না। ভয় পেলেই বিপদ। ডিটারমিনেশন রাখুন, লড়াই করার মানসিক দৃঢ়তা রাখুন, যে হার মানবেন না, হতাশায় প্রশ্রয় দেবেন না, অবসাদগ্রস্ত হবেন না। লড়াই তো করতেই হবে আমাদের, সামনে বহু লড়াই।